আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনে বিমান হামলার জবাবে ইসরায়েলি অবস্থানগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। এর আগে রোববার রাতে পশ্চিম ইয়েমেনের হোদেইদা, রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাস কাতিফ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে অন্তত ২০ বার বিমান হামলা চালায় ইসরায়েল। অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে তারা বলে, তাদের বিমান বাহিনী ইসরায়েলি আগ্রাসন সফলভাবে মোকাবেলা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমাদেরকে আশ্বস্ত করছে যে আল্লাহর সাহায্যে তারা হামলাকারীদের মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং এই আগ্রাসন তাদের সামরিক সক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না। এতে বলা হয়, আমরা আমাদের সব সামর্থ্য দিয়ে আমাদের দেশকে রক্ষা করব, পাশাপাশি গাজা ও ফিলিস্তিনের সহায়তায় আমাদের অভিযান আরও তীব্রতার সঙ্গে অব্যাহত থাকবে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অন্তত একটি ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে। এরপর অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম সহ বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। ক্ষেপণাস্ত্রের আঘাতের আশঙ্কায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়। আল মায়াদিনের খবরে বলা হয়, রোববার রাতে ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পাশাপাশি ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজকে লক্ষ্য করেও হামলা চালানো হয়, যেটি ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দখলে রয়েছে। এদিকে ব্রিটেনের রয়্যাল নেভি পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে রোববার রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেন বন্দুকধারীরা। সংস্থাটি বলছে, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা বন্দরে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই ঘটনা ঘটে। পর্যবেক্ষক সংস্থাটির বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে একাধিক ছোট নৌযান ঘিরে রেখে গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, ৮টি ছোট নৌকা একসঙ্গে জাহাজটির দিকে এগিয়ে এসে প্রথমে ছোট অস্ত্র এবং পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায়। জাহাজটি লোহিত সাগরের উত্তর দিকে যাত্রা করছিল। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর ২০২৩ সালের নভেম্বরে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা শুরু করেন। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করলে তারা মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও অভিযানের আওতাভুক্ত করেন। ২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছলেও হুথিরা জানান, তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা অব্যাহত রাখবেন। হুথিদের হামলার কারণে অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার পাশ দিয়ে ব্যয়বহুল বিকল্প পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে। হামাসকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এমন দাবি করে এলেও সেই দাবি খারিজ করে দিয়েছেন ইসরায়েলের রিজার্ভ মেজর জেনারেল আইজ্যাক ব্রিক। রোববার ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিক দাবি করেন, হামাস এখন আবারও ৪০,০০০-এর মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির আনুমানিক যোদ্ধা সংখ্যার সমান। ব্রিক লিখেছেন, হামাস এখনও গেরিলা কৌশল নিয়ে দৃঢ়ভাবে লড়াই করছে। তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছেন, যেমনটা যুদ্ধের শুরুতে চালাতেন। তিনি আরও লেখেন, হামাস কখনো প্রথাগত সেনাবাহিনী ছিল না, তাই তাদের সেনাবাহিনী ধ্বংস করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি বাস্তবসম্মত নয়। এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরায়েলি সেনা প্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং হামাসের উজ্জীবিত হওয়ার ঘটনা ইসরায়েলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় চলমান ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেরিওতে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স সম্মেলনের সূচনা করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না। ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। লুলা দৃঢ়ভাবে বলেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হল দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে যাওয়া এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ২ দিনব্যাপী এই ব্রিক্স সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা সম্মত হবেন না। তিনি বলেন, আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি অপহরণকারী এবং হত্যাকারীদের উদ্বুদ্ধ করে, যার অর্থ হামাসের সামরিক সক্ষমতা শেষ করা। হামাস গাজায় থাকবে না। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল সামনে এমন কিছু দেশের সঙ্গে শান্তি চুক্তি করবে যা কেউ কল্পনাও করেনি। সম্প্রতি সিরিয়া, লেবানন এমনকি সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উঠেছে। তবে সৌদি আরব জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, এখন তাদের প্রধান লক্ষ্য হল গাজার যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি বড় ভুল বলে আখ্যায়িত করেন। তার দাবি, এই সিদ্ধান্তে লাভবান হবে হামাস। রোববার এক্সপোস্টে স্মোট্রিচ বলেন, এরকম ত্রাণ সহায়তা যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করে। তিনি নেতানিয়াহুকে দায়ী করে বলেন, প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করতে ব্যর্থ হচ্ছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়লেও স্মোট্রিচ এখনই সরকার ছাড়ার হুমকি দেননি। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন তারা। এরপর আবারও এমন কোনো সিদ্ধান্ত এলে তিনি সরকার ছাড়ার বিষয়ে ভেবে দেখবেন। এ মন্তব্য এমন এক সময় এলো যখন নেতানিয়াহু ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে গাজায় সহায়তা নীতিতে পরিবর্তনের ঘোষণা না দিলেও দেশটির গণমাধ্যমের খবরে এসেছে উত্তর গাজায় ত্রাণ প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে, যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এবং সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সোমবার ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দুটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, কাতারের হামাস ইসরায়েলের পরোক্ষ আলোচনায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রতিনিধি দলের কাছে যথেষ্ট ক্ষমতা বা ম্যান্ডেট ছিল না। রয়টার্স বলছে, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চলতি বছরে তৃতীয়বারের মতো ওয়াশিংটন সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার একদিন আগে রোববার দোহায় এই যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, দোহায় পরোক্ষ আলোচনার প্রথম অধিবেশনের পর এটি স্পষ্ট যে চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রতিনিধি দলকে যথেষ্ট পরিমাণ ক্ষমতা দেওয়া হয়নি। আলোচনায় যোগ দেওয়ার আগে নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাসের সর্বশেষ দাবিগুলো ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। তারপরও তিনি দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছেন। হিব্রু ভাষার মিডিয়া আউটলেট ইসরায়েল হায়ম বলেছে, ইসরায়েল প্রমাণ করেছে যুদ্ধের সময় দেশের ভেতরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিভিন্ন ভবন রক্ষা করার ক্ষমতা তাদের ছিল না এবং ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো উপায়ও তারা দেখছে না। পত্রিকায় এক নিবন্ধে লিখেছে, ইসরায়েলের লাখ লাখ অ্যাপার্টমেন্টের ভাগ্যে কী ঘটেছে তা সংশ্লিষ্ট কোম্পানিগুলো এখনও স্পষ্ট করেনি। এই মিডিয়া আউটলেটের মতে 12 দিনের যুদ্ধের আগের অদক্ষতা এবং 12 দিনের যুদ্ধের পরের অক্ষমতা ইসরায়েলের জন্য কঠিন সমস্যার পাহাড় তৈরি করেছে। এই প্রবন্ধের লেখক আরও লিখেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের সময় বাত ইয়াম এলাকার কমপক্ষে 17টি বড় ভবন মাটিতে মিশে যায়। রহফুত এলাকার 13টি ভবন একই পরিণতির সম্মুখীন হয়েছে এবং রামান গানের 8টি ভবন ধ্বংস হয়েছে। এর বাইরে আরও বিপুল সংখ্যক ইসরায়েলি অবকাঠামো ধ্বংস হয়েছে। বাতিয়ামের মেয়র জাভিকা ব্রুটের মতে, তিনি ক্ষতিগ্রস্ত এসব ভবন এবং অবকাঠামোর দ্রুত পুনর্নির্মাণের ব্যাপারে মোটেও আশাবাদী নন। মেয়র জাভিকা ব্রুট ইসরায়েল হায়মকে বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। আমরা যদি দ্রুত পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিতে চাই, তবুও এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে 2 থেকে 3 বছর সময় লাগবে। ইসরায়েল হায়ম প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া ইহুদিবাদীদের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে। তাদেরকে 90টি হোটেলে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা 29 জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা 3,400-রও বেশি। ক্ষতিপূরণের জন্য আবেদনপত্রের সংখ্যা 38,700। তাদের জন্য ব্যয় ধরা হয়েছে 7 বিলিয়ন শেকেলেরও বেশি। মিডিয়াগুলোর পক্ষ থেকে যে প্রশ্ন উঠেছে তা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সামরিক এবং নিরাপত্তা কাঠামোর উপর কতটা আঘাত এনেছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। কিন্তু তেল আবিব এই সংক্রান্ত কোনো তথ্য গোপন রেখেছে এবং তা প্রকাশের অনুমতি দিচ্ছে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।